আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসিটি কো এডুকেশন। আমি হাসানুল হক শাকিল। আমি আজকে নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 6 পর্যায় সারণী নিয়ে আলোচনা করব। এই অধ্যায় 6 অর্থাৎ পর্যায় সারণী অধ্যায়টি তোমরা পড়তে পারলে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেগুলো হচ্ছে পর্যায় সারণীর ধারণা, অর্থাৎ এই চ্যাপ্টারটি পড়লে পর্যায় সারণী সম্পর্কে তোমাদের ভালো ধারণা অর্জন হবে। এছাড়াও তোমরা পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করা যায় সেগুলো জানতে পারবে, এবং মৌলের পর্যায়ভিত্তিক ধর্মগুলো কি কি হয় সেগুলো তোমরা জানতে পারবে। এছাড়াও তোমরা পর্যায় সারণীর বিভিন্ন গ্রুপের মৌলের বিভিন্ন ধরনের নাম এবং ওই মৌলসমূহের বৈশিষ্ট্য জানতে পারবে, এবং এই চ্যাপ্টারের শেষে তোমরা জানতে পাবে যে পর্যায় সারণী ব্যবহার করার সুবিধা কি বা পর্যায় সারণী আয়ত্ত করার সুবিধাগুলো কি কি। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা পর্যায় সারণীর মৌলিক ধারণাটা নিয়ে আলোচনা করব এবং পর্যায় সারণীর পরিচিতি। এই পর্যন্ত পৃথিবীতে মোট 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। রসায়ন অধ্যয়ন ও গবেষণার জন্য সবকয়টি মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। মৌলিক পদার্থগুলোর মধ্যে কিছু মৌলিক পদার্থ একই রকম ধর্ম প্রদর্শন করে। যে সকল মৌলিক পদার্থ একই রকম ধর্ম প্রদর্শন করে তাদেরকে একই গ্রুপে রেখে সমগ্র মৌলিক পদার্থের জন্য একটি ছক তৈরি করার প্রচেষ্টা দীর্ঘদিন ধরেই চলছিল। কয়েক শত বছর ধরে বিভিন্ন বিজ্ঞানীদের প্রচেষ্টা, অনেক পরিবর্ধনের ফলে আমরা মৌলগুলোকে সাজানোর জন্য এই ছকটি পেয়েছি, যেটা পর্যায় সারণী বা ইংরেজিতে পিরিয়ডিক টেবিল নামে পরিচিত। এই পর্যায় সারণী এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে কারো ধারণা থাকলে শুধু এই 118টি মৌলের বিভিন্ন ধর্ম নয়, বরং এই সকল মৌল দ্বারা গঠিত অসংখ্য যৌগের ধর্মাবলী সম্পর্কে সাধারণ ধারণা জন্মায়। এই পর্যায় সারণী রসায়নের জগতে বিজ্ঞানীদের এক অসামান্য অবদান। এখন আমরা পর্যায় সারণীর ধারণা এবং পটভূমি খুব সংক্ষেপে জানার চেষ্টা করব। 1789 সালে ল্যাভোইসে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক এবং সালফার ইত্যাদি মৌলিক পদার্থসমূহকে ধাতু ও অধাতু এই দুই ভাগে ভাগ করেন। ল্যাভোইসের সময় থেকেই মৌলসমূহকে বিভিন্ন ভাগে ভাগ করার চিন্তা ভাবনা শুরু হয়, যেন একই ধরনের মৌলিক পদার্থগুলোকে একটি নির্দিষ্ট ভাগে রাখা যায়। 1829 সালে ডুবেরায়নার লক্ষ্য করেন যে তিনটি করে মৌলিক পদার্থ একই রকমের ধর্ম প্রদর্শন করে। তিনি পারমাণবিক ভর অনুযায়ী তিনটি করে মৌল সাজান এবং দেখেন যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। এই এই ধর্মটাকে বলা হয় ডুবেরাইনারের ত্রয়ী সূত্র। কারণ এখানে তিনটি মৌলিক পদার্থের ধর্ম কাজে লাগিয়ে একটি অজানা মৌলিক পদার্থের ধর্ম আমরা বের করতেছি। ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনকে তিনি প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেন। এরপর 1864 সালে নিউল্যান্ড অষ্টক সূত্র প্রদান করেন। এই সূত্র অনুযায়ী যদি মৌলগুলোকে পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায়, তবে মৌলের তার ধর্ম যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যাবে। এখন চলো আমরা জেনে নিই আম, পর্যায় সারণীতে বিজ্ঞানী মেন্ডেলিফের কি অবদান রয়েছে। 1869 সালে রাশিয়ার বিজ্ঞানী মেন্ডেলিফ সকল মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যালোচনা করে একটি পর্যায় সূত্র প্রদান করেন। এই সূত্র অনুযায়ী মৌলগুলোর ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এই সূত্র অনুসারে তিনি তখন পর্যন্ত আবিষ্কৃত 63টি মৌলকে 12টি আনুভূমিক সারি আর 4টি খাড়া কলামের একটি ছকে পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে সাজিয়ে দেখান যে একই কলাম বরাবর সকল মৌলসমূহের ধর্ম একই রকমের, এবং একটি সারির প্রথম মৌল থেকে শেষ মৌল পর্যন্ত মৌলগুলোর ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তন ঘটে। তখন এই ছকের নাম দেওয়া হয় পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবল। মেন্ডেলিফের পর্যায় সারণীর আরেকটি সাফল্য হচ্ছে কিছু মৌলিক পদার্থের অস্তিত্ব সম্পর্কে সঠিক ভবিষ্যৎবাণী।
সে সময় মাত্র 63টি মৌল আবিষ্কৃত হওয়ার কারণে পর্যায় সারণীর কিছু ঘর ফাঁকা থেকে যায়। মেন্ডেলিফ এই ফাঁকা ঘরগুলোর জন্য যে মৌলের ভবিষ্যদ্বাণী করেছিলেন, পরবর্তীতে সেগুলো সত্য বলে প্রমাণিত হয়। যদিও মেন্ডেলিফের পর্যায় সারণীর অনেকগুলো ত্রুটি পরবর্তীতে আবিষ্কৃত হয় বা পরিলক্ষিত হয়, এখন আমরা মেন্ডেলিফের পর্যায় সারণীর কিছু ত্রুটি নিয়ে আলোচনা করব। মেন্ডেলিফের পর্যায় সারণী কিছু ত্রুটি পরিলক্ষিত হয়। মেন্ডেলিফ পারমাণবিক ভর অনুযায়ী তার পর্যায় সারণীতে যে নিয়ম অনুযায়ী মৌলসমূহকে বসিয়েছিলেন, সেই নিয়ম অনুযায়ী যে পরমাণুর পারমাণবিক ভর কম থাকবে সেই পরমাণু পর্যায় সারণীতে আগে বসবে, এবং যে পরমাণুর পারমাণবিক ভর থাকবে বেশি সেই পরমাণু পর্যায় সারণীর পরে বসবে। কিন্তু দেখা যায় মেন্ডেলিফের পর্যায় সারণীতে আর্গনের পারমাণবিক ভর 40 এবং পটাশিয়ামের পারমাণবিক ভর 39 হওয়া সত্ত্বেও একই গ্রুপের মৌলসমূহের ধর্মের মিল করানোর জন্য আর্গনকে পটাশিয়ামের আগে বসানো হয়েছিল। এরকম আরো অনেক মৌলের ক্ষেত্রে দেখা যায় পারমাণবিক ভর বেশি হওয়া সত্ত্বেও তাদের কোনো কোনো মৌলের আগে পর্যায় তাদেরকে কোনো না কোনো মৌলের আগে বসানো হয়েছিল পর্যায় সারণীতে। এটি ছিল পর্যায় সারণীর ত্রুটি। এরকম আরো বেশ কিছু ত্রুটি মেন্ডেলিফের পর্যায় সারণীতে লক্ষ্য করা যায়। পরবর্তীতে মেন্ডেলিফের এই পর্যায় সারণীর ত্রুটিগুলোকে ওভারকাম করার জন্য বা কাটিয়ে ওঠার জন্য আরো বেশ কিছু আহ, নিয়ম আবিষ্কৃত হয়। 1871 সালে নিউল্যান্ডের অষ্টক সূত্র অনুসারে দিমিত্রি মেন্ডেলিফ স্ক্যান্ডিয়ামের অবস্থান পূর্ণ করেন। এরপর 1900 সালের মধ্যে আরো 30টি মৌল আবিষ্কৃত হয়ে পর্যায় সারণীতে যুক্ত হয়। এইভাবে আধুনিক পর্যায় সারণীর সূচনা হয়। 1913 সালে বিজ্ঞানী হেনরি মোসলে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যার ভিত্তিতে মৌলসমূহকে সাজানোর প্রস্তাব দেন। এতে পর্যায় সারণীর কিছু ত্রুটি সংশোধিত হয়ে যায়। যেমন আর্গন এবং পটাশিয়ামের অবস্থান নিয়ে যে আমাদের সমস্যাটা একটু আগে আলোচনা করেছিলাম, সেই সমস্যাটির সমাধান হয়। 1930 সালের পর থেকে পরমাণুর গঠন সম্পর্কে আরো জ্ঞান লাভের ফলে পর্যায় সারণীর বর্তমান রূপটি ধীরে ধীরে গড়ে ওঠে। বিজ্ঞানী ল্যাভোইসিয়ে মাত্র 33টি মৌল নিয়ে ছক তৈরির কাজ শুরু করেছিলেন। মেন্ডেলিফ কাজ করেছিলেন 63টি আবিষ্কৃত এবং 4টি অনাবিষ্কৃত মৌল নিয়ে। বর্তমানে 118টি মৌল নিয়ে তৈরি করা হয়েছে আধুনিক পর্যায় সারণী। তোমরা চিত্রে যে চিত্রটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আধুনিক পর্যায় সারণীর সর্বশেষ সংস্করণ। আমরা জানি আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা IUPAC এখনো পর্যন্ত মোট 118টি মৌলের সন্ধান পেয়েছে। এই 118টি মৌলের মধ্যে বেশিরভাগ মৌলই প্রকৃতিতে পাওয়া যায়, তবে কিছু কিছু মৌল রয়েছে যেগুলো প্রকৃতিতে সরাসরি পাওয়া যায় না। এগুলোকে গবেষণাগারে বিভিন্ন গবেষণার মাধ্যমে তৈরি করা হয়েছে। তোমরা যে পর্যায় সারণী দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আধুনিক পর্যায় সারণীর সর্বশেষ সংস্করণ। চলো এখন আমরা জেনে নিই আধুনিক পর্যায় সারণীর বেশ কিছু বৈশিষ্ট্য। তোমরা দেখতে পাচ্ছ যে পর্যায় সারণী মূলত একটি ছক বা টেবিল। টেবিলে যেমন সারি বা রো এবং কলাম থাকে, পর্যায় সারণীতেও ঠিক তেমনি সারি ও কলাম আছে। পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিক পর্যন্ত বিস্তৃত থাকে। সারিগুলোকে পর্যায় এবং কলামগুলোকে বলা হয় গ্রুপ। আধুনিক পর্যায় সারণীর বর্গাকার ঘরগুলোতে মোট 118টি মৌল রয়েছে। এই আধুনিক পর্যায় সারণীর অনেক ধরনের বৈশিষ্ট্য রয়েছে। পর্যায় সারণীর দিকে লক্ষ্য রাখলে এই বৈশিষ্ট্যগুলো খুঁজে পাওয়া খুব সহজ হবে। পর্যায় সারণীতে 7টি পর্যায় বা আনুভূমিক সারি এবং 18টি গ্রুপ বা খাড়া স্তম্ভ রয়েছে। আমরা যদি বাম দিক থেকে ডান দিকে চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছ যে টোটাল 7টি পর্যায় এখানে রয়েছে। প্রতিটি পর্যায়ে বাম দিকে গ্রুপ 1 থেকে শুরু করে ডান দিকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। মূল পর্যায় সারণীর নিচে আলাদাভাবে ল্যান্থেনাইট ও অ্যাক্টিনাইট সারির মৌল হিসেবে দেখানো হলেও এগুলো যথাক্রমে 6 এবং 7 এই দুই এই দুই পর্যায়ের অন্তর্ভুক্ত। তোমরা
দেখতে পাচ্ছ যে পর্যায় একে শুধুমাত্র দুইটি মৌল রয়েছে, সেগুলো হলো হাইড্রোজেন এবং হিলিয়াম। পর্যায় দুয়ে আটটি করে মৌল রয়েছে: লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন। ঠিক তেমনি পর্যায় তিনেও আটটি মৌল রয়েছে। পর্যায় চারে এবং পর্যায় পাঁচে মোট 18টি করে মৌল রয়েছে। পর্যায় ছয় এবং পর্যায় সাতে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ যুক্ত হওয়ার কারণে 32টি করে মৌল রয়েছে। এবার আমরা গ্রুপ ওয়াইজ যদি চিন্তা করি, তাহলে দেখতে পাবে যে গ্রুপ একে 7টি মৌল রয়েছে, গ্রুপ দুয়ে 6টি মৌল রয়েছে, গ্রুপ তিনে 32টি মৌল রয়েছে। এই 32টি মৌল কিভাবে হলো? এখানে তুমি দেখতে পাচ্ছ যেখানে 57 সংখ্যাটি লেখা রয়েছে, সেখানে এই সম্পূর্ণ পর্যায় বা এই সম্পূর্ণ লাইনটি চলে আসবে। অর্থাৎ এই সংখ্যাগুলো আমরা বিবেচনা করলে দেখতে পাবো যে এখানে মোট 32টি পরমাণু রয়েছে বা 32টি মৌল রয়েছে। গ্রুপ 4 থেকে গ্রুপ 12 পর্যন্ত প্রত্যেকটি গ্রুপে 4টি করে মৌল রয়েছে। আবার গ্রুপ 13 থেকে গ্রুপ 17 পর্যন্ত প্রত্যেকটিতে 6টি করে মৌল রয়েছে। আবার গ্রুপ 18তে 7টি মৌল রয়েছে। যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত, এরকম 15টি মৌলকে ল্যান্থানাইট সারির মৌল বলা হয়। যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 পর্যন্ত, এরকম 15টি মৌলকে অ্যাক্টিনাইট সারির মৌল বলা হয়। ল্যান্থানাইট সারির মৌলগুলোর ধর্ম এত কাছাকাছি এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোর ধর্ম এত কাছাকাছি যে তাদের পর্যায় সারণীর নিচে ল্যান্থানাইট সারির মৌল এবং অ্যাক্টিনাইট সারির মৌল হিসেবে আলাদা করে রাখা হয়েছে। যদি আমরা মৌলসমূহকে ধর্মের ভিত্তিতে বিবেচনা করি, তাহলে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাই সেগুলো হলো: একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলসমূহের ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। আবার একই গ্রুপের মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম প্রায় একই রকম হয়। এখন আমরা পর্যায় সারণীর বিভিন্ন গ্রুপের বিভিন্ন মৌলসমূহের বেশ কিছু বৈশিষ্ট্য জানব। পর্যায় সারণীর 1 নং গ্রুপে 7টি মৌল রয়েছে। এদের মধ্যে হাইড্রোজেন ছাড়া বাকি যে 6টি মৌল রয়েছে সেগুলো হলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। এই 6টি মৌলকে ক্ষার ধাতু বলা হয়। এই 6টি মৌলকে ক্ষার ধাতু বলার কারণ হলো এই 6টি মৌলের প্রত্যেকটিকে পানিতে যদি দ্রবীভূত করা হয় তাহলে হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার তৈরি করে। তাই এদেরকে ক্ষার ধাতু বা অ্যালকালি মেটালস বলা হয়। পর্যায় সারণীর 2 নং গ্রুপে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম, এই 6টি মৌল রয়েছে। এই মৌলগুলোকে মৃৎক্ষার ধাতু বলা হয়। এই ধাতুগুলোকে মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়, আবার এরা ক্ষারও তৈরি করে। এজন্য সামগ্রিকভাবে এদেরকে মৃৎক্ষার ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটাল বলা হয়। গ্রুপ 11 এ 4টি মৌল হচ্ছে কপার, সিলভার, গোল্ড এবং রন্ডজিনিয়াম। এই 4টি মৌলের প্রথম 3টি মৌলকে মুদ্রা ধাতু বা কয়ের মেটালস বলা হয়। এই প্রথম 3টি মৌল হলো কপার, সিলভার, গোল্ড। এই 3টি মৌলকে মুদ্রা ধাতু বলার কারণ হলো এই গ্রুপের সবচেয়ে নিচের মৌল রন্ডজিয়ানিয়াম ছাড়া অন্য যে 3টি মৌল রয়েছে তা দিয়ে প্রাচীনকালে মুদ্রা তৈরি করা হতো এবং ব্যবসা বাণিজ্য ও বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। গ্রুপ 17 এর 6টি মৌলকে হ্যালোজেন বলা হয়। এই হ্যালোজেন গ্রুপের 6টি মৌল হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন এবং টেনেসিন। এ সকল হ্যালোজেন মৌলকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। অবশ্যই এটি ক্যাপিটাল এক্স হবে। হ্যালোজেন মানে হচ্ছে লবণ উৎপাদনকারী এবং এর মূল উৎস হলো সামুদ্রিক লবণ। হ্যালোজেন মৌলগুলোর সাথে সাথে ধাতু যুক্ত হয়ে লবণ গঠন করে। যেমন ক্লোরিনের সাথে
সোডিয়াম যুক্ত হয়ে সোডিয়াম ফ্লোরাইড লবণ, কিংবা ক্লোরিনের সাথে সোডিয়াম যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড লবণ বা খাবার লবণ গঠিত হয়। এরা নিজেরাই নিজেদের মধ্যে ইলেকট্রন ভাগাভাগি করে দ্বিমৌল অণু তৈরি করে, যেমন ক্লোরিন 2 বা Cl2, আয়োডিন বা I2 ইত্যাদি। এবার গ্রুপ 18 মৌলগুলোর দিকে লক্ষ্য করো। পর্যায় সারণীর এই 18 নং গ্রুপের মৌলসমূহকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস। এই মৌলগুলো হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং ওগানেসন। এই মৌলগুলোর সবচেয়ে বাইরের শক্তি স্তরে প্রয়োজনীয় ইলেকট্রন দিয়ে পূর্ণ থাকে বলে এরা ইলেকট্রন বিনিময় বা ভাগাভাগি করে কোনো যৌগ গঠন করতে চায় না। রাসায়নিক বন্ধন গঠন বা রাসায়নিক বিক্রিয়ায় এরা নিষ্ক্রিয় থাকে বলে এদেরকে নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণত তাপমাত্রায় গ্যাস হিসেবে থাকে। পর্যায় সারণীর 3 নং গ্রুপ থেকে 12 নং গ্রুপ পর্যন্ত যে মৌলগুলো রয়েছে, এই মৌলগুলোকে বলা হয় অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলগুলো যে সকল যৌগ গঠন করে সে সকল যৌগ রঙিন বর্ণের হয়। অবস্থান্তর মৌল বিভিন্ন বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে, যেমন 10 নং গ্রুপের নিকেল একটি অবস্থান্তর মৌল। নিকেল বিভিন্ন জৈব বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে। যেহেতু পর্যায় সারণীতে মৌলগুলো তার পারমাণবিক সংখ্যার দিকে ধারাবাহিকভাবে সাজানো রয়েছে, তাই শুধু এই সংখ্যাটি জানা থাকলেই আমরা পর্যায় সারণীতে মৌলটির অবস্থান বের করে ফেলতে পারবো। তারপরেও পর্যায় সারণী সম্পর্কে আরেকটু গভীরভাবে জানার জন্য এবং মৌলের ইলেকট্রন বিন্যাসের সঙ্গে পরিচিত হওয়ার জন্য আমরা কোনো একটি মৌল পর্যায় সারণীর কোন গ্রুপ এবং কোন পিরিয়ডে রয়েছে তা বের করার জন্য মৌলটির ইলেকট্রন বিন্যাসের সাহায্য নিতে পারি। এবার আমরা কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিভাবে তার অবস্থান নির্ণয় করা যায়, অর্থাৎ তার পর্যায় এবং গ্রুপ সংখ্যা বের করা যায়, সেটি দেখব। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস যদি লক্ষ্য করি, তাহলে দেখবে মৌলটির ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের বা সর্বোচ্চ প্রধান শক্তি স্তরের নম্বরটি হলো ওই মৌলটির পর্যায় নম্বর। যেমন লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 1s² 2s1। এখানে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের যে প্রধান শক্তি স্তরটি রয়েছে সেটি হলো 2। সুতরাং লিথিয়াম 2 নম্বর পর্যায়ে অবস্থান করছে। এখানে 2s1 এর এই 2টি প্রধান শক্তি স্তরের সংখ্যা নির্দেশ করছে এবং এস হচ্ছে এখানে অরবিটাল সংখ্যা। আবার পটাশিয়াম এর ইলেকট্রন বিন্যাসগুলো হলো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। এক্ষেত্রে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তর হলো 4। সুতরাং পটাশিয়াম পর্যায় সারণীর 4 নম্বর পর্যায়ে অন্তর্ভুক্ত। এই পদ্ধতির মাধ্যমে আমরা কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে ওই মৌলের পর্যায় নম্বর কত সেটি বের করতে পারি। এবার চলো কিভাবে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা ওই মৌলের গ্রুপ নম্বর বের করতে পারি সেটি দেখি। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে ওই মৌলের গ্রুপ সংখ্যা বের করার জন্য 3টি নিয়ম রয়েছে। প্রথম নিয়মটি হলো, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে, তবে ওই এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হলো ওই মৌলের গ্রুপ নম্বর। যেমন হাইড্রোজেন মৌলের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। এখানে এস অরবিটালে একটি ইলেকট্রন আছে, কাজেই হাইড্রোজেনের গ্রুপ বা শ্রেণী নম্বর হবে 1। দ্বিতীয় নিয়মটি হলো, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের প্রধান শক্তিস্তর যদি শুধু এস এবং পি অরবিটাল থাকে, তবে ওই এস ও পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাই ওই মৌলের গ্রুপ নম্বর। যেমন বোরন 5 মৌলের ইলেকট্রন বিন্যাস হলো 1s2,
2s2 2p1। এখানে বোরনের বাইরের শেলে এস অরবিটালে দুইটি এবং পি অরবিটালে একটি করে ইলেকট্রন রয়েছে। কাজেই বোরনের গ্রুপ নম্বর হবে 2+1+10 সমান সমান 13। কোন মৌলের গ্রুপ নম্বর বের করার জন্য আরো একটি নিয়ম রয়েছে, সেটি হলো কোন মৌলিক ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তরে যদি এস অরবিটাল থাকে এবং আগের প্রধান শক্তিস্তরে যদি ডি অরবিটাল থাকে, তবে এস অরবিটাল ও ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলে গ্রুপ নাম্বার পাওয়া যায়। যেমন আয়রন Fe26, এই মৌলের ইলেকট্রন বিন্যাসটি হলো 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। এখানে আয়রনের বাইরের শক্তিস্তরে এস অরবিটাল রয়েছে এবং তার আগের শক্তিস্তরে ডি অরবিটাল রয়েছে। এখানে ডি অরবিটালে 6টি এবং এস অরবিটালে 2টি ইলেকট্রন আছে। কাজেই আয়রনের গ্রুপ নম্বর হবে 6+2 সমান সমান 8। এখানে যারা এখনো ইলেকট্রন বিন্যাস নিয়ে কনফিউজড, অর্থাৎ তোমরা যারা ইলেকট্রন বিন্যাস এখনো পারছো না, তারা আগের অধ্যায়ের ভিডিওগুলো দেখে আসবে। তাহলে আশা করছি ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় তা নিয়ে বিস্তারিত ধারণা পেয়ে যাবে। আমরা এই তিনটি নিয়মের মাধ্যমে যে কোনো মৌলের গ্রুপ সংখ্যা বের করতে পারবো। আর আমরা এর আগে শিখে এসেছি কিভাবে ইলেকট্রন বিন্যাস থেকে মৌলের পর্যায় সংখ্যা বের করা যায়। এইভাবে গ্রুপ এবং পর্যায় বের করার মাধ্যমে আমরা যে কোনো মৌল এবং তার অবস্থান পর্যায়ের সারণীর ঠিক কোথায় আছে সেটি নির্ণয় করতে পারবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ বেশ কয়েকটি মৌল, তাদের ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় নম্বর কিভাবে বের করা যায় এবং সেখান থেকে কিভাবে গ্রুপ বা শ্রেণী নম্বর বের করা যায় সেটি এখানে দেখানো হয়েছে। প্রথমত হাইড্রোজেন এর একটি মাত্র এখানে অরবিটাল রয়েছে, সেটি হচ্ছে 1s1। এই ওয়ান নির্দেশ করছে তার পর্যায় নম্বর, এবং এস এর উপরে যেহেতু একটি ওয়ান দেখতে পাচ্ছি, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর এস, এর ইলেকট্রন সংখ্যাটি তার শ্রেণী নম্বর, সুতরাং তার পর্যায় নম্বর 1, শ্রেণী নম্বরও 1। হিলিয়াম এই সাধারণ নিয়মগুলো মানে না, এটি সাধারণ নিয়মের থেকে একটু ব্যতিক্রম, তাই আমরা এটা আলোচনা করব না। এরপর বোরনের ইলেকট্রন সংখ্যা দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ যে সর্বশেষ প্রধান শক্তি স্তরের ইলেকট্রন এস এবং পি অরবিটালে রয়েছে। সুতরাং এস এবং পি অরবিটালের ইলেকট্রনের সাথে যদি আমরা 10 যোগ করে দিই, তাহলে আমরা পাবো 13, আর এই 13ই হলো তার গ্রুপ বা শ্রেণী নম্বর। আবার সর্বশেষ শক্তি স্তরের প্রধান শক্তি স্তরের সংখ্যাটি হলো 2, সুতরাং তার পর্যায় নম্বর হবে 2। এরপর এখানে দেখতে পাচ্ছ নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। এই নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি এরও সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলো এস এবং পি অরবিটালে রয়েছে এবং প্রধান শক্তি স্তর সংখ্যা হলো 2, সুতরাং এর পর্যায় নম্বরও 2। এবং সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলোর সাথে আমরা যদি 10 যোগ করি তাহলে পাবো 15, সুতরাং তার গ্রুপ নম্বরও হবে 15। এরপর দেখতে পাচ্ছ নিয়ন, যার পারমাণবিক সংখ্যা 10, এর ইলেকট্রন বিন্যাস। এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ প্রধান শক্তি স্তরের ইলেকট্রনগুলো এস এবং পি অরবিটালে রয়েছে, সুতরাং এখানে এস এবং পি এর সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে পাই 18। এই 18 হলো নিয়নের গ্রুপ বা শ্রেণী নম্বর। আর যেহেতু নিয়নের সর্বশেষ কক্ষপথ এখানে 2 লেখা আছে, সুতরাং এর পর্যায় নম্বরও হবে 2। এরপর আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখানে দেখতে পাচ্ছি সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটি এস অরবিটালে রয়েছে, সুতরাং এখানে এস অরবিটালের যে ইলেকট্রন সংখ্যা অর্থাৎ 2, এটি হবে তার গ্রুপ নম্বর, এবং এখানে প্রধান শক্তি স্তর সংখ্যা হচ্ছে 3, সুতরাং পর্যায় নম্বর হবে এখানে 3। এবার আমরা দেখতে পাচ্ছি টাইটেনিয়ামের ইলেকট্রন বিন্যাস। এই টাইটেনিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4s, আবার এর আগের শক্তি স্তরে উপশক্তি স্তর হচ্ছে ডি।
সুতরাং আমাদের 3 নম্বর নিয়ম অনুযায়ী আমরা যদি এই দুইটি শক্তি স্তরের উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাগুলোকে যোগ করে দিই তাহলে তাদের শ্রেণী নম্বর পেয়ে যাব। এবং সর্বশেষ ইলেকট্রনগুলো যেহেতু 4s অরবিটালে প্রবেশ করেছে, অর্থাৎ পর্যায় সংখ্যা এখানে 4, সর্বশেষ শক্তি স্তর সংখ্যা হচ্ছে 4, সুতরাং পর্যায় নম্বর হবে এখানে 4। এইভাবে যে কোনো মৌলের দু একটি ব্যতিক্রম ব্যতীত যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা পর্যায় সারণীতে ওই মৌলটির অবস্থান কোথায় তা নির্ণয় করতে পারি। এখন চলো আমরা জেনে নিই কিভাবে আমরা পর্যায় সারণীর গ্রুপগুলোকে খুব সহজেই মনে রাখতে পারি। তবে এই আলোচনা করার আগে আমি তোমাদেরকে বলে রাখছি যে কখনোই তোমরা পর্যায় সারণীর গ্রুপ এবং পর্যায় বের করার যে নিয়মগুলো আমরা ইতিমধ্যে বলে এসেছি সেগুলো শেখার আগে এগুলো মুখস্থ বা আয়ত্ত করার চেষ্টা করবে না। তোমরা আগে পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাস, পর্যায় সারণীর গ্রুপ এবং পর্যায় বের করার জন্য ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যে নিয়মগুলো রয়েছে সেগুলো শেখার পর খুব সহজেই মনে রাখার জন্য এই সূত্রগুলো মনে রাখতে পারো বা এই নিয়মগুলো মনে রাখতে পারো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 13 এবং গ্রুপ 14, এই 4টি গ্রুপের মৌলসমূহকে কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি। এই 4টি গ্রুপের মৌলসমূহকে সহজে মনে রাখার জন্য আমরা বেশ কিছু মজার ছন্দ ছন্দের মাধ্যমে মৌলসমূহকে মনে রাখতে পারি। দেখো, গ্রুপ 1 এর মৌলসমূহকে মনে রাখার জন্য আমরা একটি মজার লাইন নিয়েছি, সেটি হলো হাই লিনাকে রবি সেচে ফেলেছে। এখানে হাই বলতে বোঝাচ্ছে হাইড্রোজেন, লি বলতে বোঝাচ্ছে লিথিয়াম, না বলতে বোঝাচ্ছে সোডিয়াম, কে বলতে বোঝাচ্ছে পটাশিয়াম, রবি বলতে বোঝাচ্ছে রুবিডিয়াম, সেচে বলতে বোঝাচ্ছে সিএস অর্থাৎ সিজিয়াম, আর ফেলেছে বলতে আমরা বুঝবো এফআর, এফআর মানে হচ্ছে ফ্রান্সিয়াম। এইভাবে এই হাই লিনাকে রবি সেচে ফেলেছে এরকম লাইনটি মনে রাখার মাধ্যমে আমরা গ্রুপ 1 এর সকল মৌলগুলোকে মনে রাখতে পারি সহজেই। এবার গ্রুপ 2 কে যদি মনে রাখতে চাও তাহলে মনে রাখতে পারো বিরানি মুগলায় কাবাব সরিয়ে বাটিতে রাখো। এখানে বিরানি বলতে বোঝাচ্ছে বিই অর্থাৎ বেরিলিয়াম, মুগলাই বলতে বোঝাচ্ছে এমজি মানে ম্যাগনেসিয়াম, কাবাব বলতে বোঝাচ্ছে সিএ অর্থাৎ ক্যালসিয়াম, সরিয়ে এখান থেকে আমরা পাচ্ছি এসআর স্ট্রোনশিয়াম, বডিতে বলতে বোঝাচ্ছে এখানে বিএ অর্থাৎ বেরিয়াম, রাখো বলতে বোঝাচ্ছে আরএ অর্থাৎ রেডিয়াম। ঠিক তেমনি গ্রুপ 13কে আমরা মনে রাখার জন্য বাংলাদেশের আফতাব গেল ইন্ডিয়ার টিম নিতে, এই ছন্দটি মনে রাখতে পারি। এখানে বাংলাদেশের বি দিয়ে বোঝাচ্ছে বোরন, আফতাবের এল দিয়ে বোঝাচ্ছে অ্যালুমিনিয়াম, গেলোর জি দিয়ে বোঝাচ্ছি আমরা গেলিয়াম, ইন্ডিয়ার আইএন দিয়ে আমরা বোঝাচ্ছি ইন্ডিয়াম, টিমের টি এল দিয়ে বোঝাচ্ছি আমরা থেলিয়াম, নিতের এনএইচ দিয়ে আমরা বোঝাচ্ছি নিহোনিয়াম। গ্রুপ 14 মৌলগুলোকে মনে রাখার জন্য তোমরা এই ছড়াটি মনে রাখতে পারো। গ্রুপ 14 এর মৌলগুলোকে মনে রাখার জন্য তোমরা এই লাইনটি মনে রাখতে পারো, কাল সিলেট গেলে সোনা পাবে ফারিহা। এখানে সিতে বোঝাচ্ছে ক্যালসিয়াম, সিতে আমরা কাল বলতেছি, সিলেট থেকে আমরা বলতেছি এসআই মানে হচ্ছে সিলেট, এর এসআই দিয়ে আমরা বোঝাচ্ছি সিলিকন, গেলের জি দিয়ে বোঝাচ্ছি জার্মেনিয়াম, সোনার এসএন দিয়ে বোঝাচ্ছি টিন, পাবের পিবি দিয়ে বোঝাচ্ছি লেড, এবং এফ এল এর এবং ফারিহা দিয়ে বোঝাচ্ছি এফ এল অর্থাৎ প্লেরোভিয়াম। এছাড়াও গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17, গ্রুপ 18 এর মৌলসমূহকে মনে রাখার জন্য তোমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে লাইনগুলো, এই লাইনগুলো মনে রাখার মাধ্যমে সহজেই গ্রুপ সমূহের যেসব মৌল রয়েছে সেগুলো মনে রাখতে পারবে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এই প্রত্যেকটি গ্রুপকে কিভাবে সহজে মনে রাখা যায়
তার কিছু সহজ কৌশল দেখানো হয়েছে। তোমরা চাইলে তোমাদের প্রয়োজন মতো যে কোনো গ্রুপগুলোকে এই সহজ কৌশলের মাধ্যমে মনে রাখতে পারো। এবার আমরা পর্যায় সারণীর বিভিন্ন পর্যায় এবং গ্রুপকে বিশেষ কিছু নামে ডাকা হয়, সেই নামগুলো দেখব। পর্যায় এক কে বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায়, কারণ আমরা ইতিমধ্যে দেখে এসেছি পর্যায় একে কেবলমাত্র দুইটি মৌল রয়েছে। সুতরাং মাত্র দুইটি মৌল থাকায় এই পর্যায়টিকে অতি সংক্ষিপ্ত পর্যায় বলা হয়। এরপর পর্যায় দুই এবং তিনে আমরা দেখে এসেছি যে আটটি করে মৌল ছিল। এই আটটি করে মৌল থাকায় এই পর্যায় দুই এবং তিনকে সংক্ষিপ্ত পর্যায় বলা হয়। পর্যায় চার এবং পর্যায় পাঁচে আমরা দেখেছিলাম প্রতিটি পর্যায়ে 18টি করে মৌল রয়েছে। এই 18টি করে মৌল থাকায় এই পর্যায়গুলোর নাম দেওয়া হয়েছে দীর্ঘ পর্যায়। আমরা গ্রুপ পর্যায় ছয় এবং পর্যায় সাতে দেখেছিলাম যে প্রতিটি পর্যায়ে 32টি করে মৌল রয়েছিল। এই পর্যায়গুলোতে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলো আসায় এই পর্যায়ে মৌলের সংখ্যা অনেক বেড়ে যায়। তাই এই পর্যায় দুইটিকে বলা হয় অতি দীর্ঘ পর্যায়। এবার পর্যায়ের বিভিন্ন নাম আমরা জানলাম, চলো জেনে নেওয়া যাক বিভিন্ন গ্রুপের নাম। আমরা ইতিমধ্যে কথা বলেছি যে আমরা ইতিমধ্যে যখন পর্যায় সারণী আলোচনা করেছি তখন বলেছিলাম যে গ্রুপ ওয়ান কে ক্ষার ধাতু বলা হয় এবং গ্রুপ দুই এর মৌলগুলোকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়। গ্রুপ 11 এর কিছু মৌল মাধ্যমে যেহেতু মুদ্রা তৈরি করা হতো, সুতরাং 11কে মুদ্রা ধাতুর গ্রুপ বলা হয়। গ্রুপ 16কে চলকোজেন বলা হয়, 17কে হ্যালোজেন বলা হয়। এবং আমরা দেখে নিচ্ছি যে গ্রুপ 18কে আমরা নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ বলি। এই ছিল বিভিন্ন বিশেষ নামে আমরা কিভাবে বিভিন্ন পর্যায় এবং বিভিন্ন গ্রুপকে আইডেন্টিফাই করতে পারি তার কিছু উদাহরণ। আমি ইতিমধ্যে বলেছিলাম যে পর্যায় সারণীতে যদিও বেশ কিছু নিয়মের মাধ্যমে আমরা গ্রুপ এবং পর্যায় নাম্বার বের করতে পারি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে তিনটি নিয়ম অনুসারে আমরা পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা বের করতে পারি না। এছাড়াও পর্যায় সারণীর বেশ কিছু ব্যতিক্রম রয়েছে। এই ব্যতিক্রমগুলো নিয়ে আমরা এখন একটু কথা বলবো। প্রথমত, হাইড্রোজেনের অবস্থানটা নিয়ে একটু বিতর্ক রয়েছে। সেটা হচ্ছে হাইড্রোজেন একটি অধাতু, কিন্তু পর্যায় সারণীতে হাইড্রোজেনকে তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতু সোডিয়াম, পটাশিয়াম এবং অন্যান্য ক্ষার ধাতুগুলোর সাথে একই স্থান দেওয়া হয়েছে। এর কারণ হলো ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের বাইরের প্রধান শক্তি স্তরেও একটি মাত্র ইলেকট্রন রয়েছে। আবার হাইড্রোজেনের অনেক ধর্ম ক্ষার ধর্মগুলোর সাথে মিলে যায়। অন্যদিকে হেলোজেন মৌল যেমন হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এর একটি পরমাণু যেমন একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে, হাইড্রোজেনও তেমন একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে। অর্থাৎ হাইড্রোজেনের অনেক ধর্ম হেলোজেন মৌলের ধর্মের সাথেও মিলে যায়। তবে হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম ক্ষার ধাতুসমূহের ধর্মের সাথে মিলে যাওয়ায় একে ক্ষার ধাতুর সাথে গ্রুপ একে স্থান দেওয়া হয়েছে। দ্বিতীয় যে ব্যতিক্রমটি নিয়ে এখন বলবো সেটি হলো ল্যান্থানাইট সারির এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোর অবস্থান। পর্যায় সারণীতে ল্যান্থানাইট সারির মৌলগুলোকে 6 নম্বর পর্যায় এবং 3 নম্বর গ্রুপে অবস্থিত, এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোকে 7 নম্বর পর্যায় এবং 3 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে। এই অবস্থানগুলোতে ল্যান্থানাইট সারির এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোকে বসালে পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হয়। তাই পর্যায় সারণীকে সুন্দরভাবে লেখানোর জন্য ল্যান্থানাইট সারির এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোকে পর্যায় সারণীর নিচে আলাদাভাবে রাখা হয়েছে। তৃতীয় যে ব্যতিক্রম বিষয়টি রয়েছে পর্যায় সারণীতে সেটি হলো হিলিয়ামের অবস্থান। আমরা জানি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 1s2। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অনুসারে একে গ্রুপ 2 এ স্থান দেওয়া উচিত ছিল, কিন্তু গ্রুপ 2 এর
মৌলসমূহ তীব্র তড়িৎ ধনাত্মক, এদেরকে মৃৎক্ষার ধাতু বলে। অপরদিকে হিলিয়াম হলো একটি নিষ্ক্রিয় গ্যাস। এর ধর্ম অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস যেমন নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন ইত্যাদির সাথে মিলে যায়। হিলিয়ামের ধর্ম কখনোই তীব্র তড়িৎ ধনাত্মক মৃৎক্ষার ধাতুর মতো মনে হয় না। তাই হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাসসমূহের সাথে গ্রুপ 18-তে স্থান দেওয়া হয়েছে। এই পর্যায় সারণীতে অবস্থিত মৌলসমূহের যে কিছু কিছু ধর্ম রয়েছে, এই ধর্মগুলোর যেমন হলো ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি ইত্যাদি। এই ধর্মগুলো পর্যায়ক্রমে পরিবর্তিত হতে থাকে বলে এই ধর্মগুলোকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। আমরা পরবর্তী ভিডিওতে পর্যায় সারণীর মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্মগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।